যে স্ত্রী তার স্বামীকে একজন সাধারণ মুচি ভেবে অপমান করে ঘর ছেড়ে চলে গিয়েছিল, সেই স্বামী 10 বছর পর জেলা কালেক্টর হয়ে ফিরে এলো তার প্রাক্তন স্ত্রীর ঝুপড়ির সামনে। তারপর যা ঘটল তাতে পুরো গ্রাম যেন সময়ের জন্য থমকে দাঁড়িয়ে গেল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের একটি দুর্গম পশ্চাৎপদ গ্রাম রামপুরের সত্যি ঘটনা, যেখানে মাটির কাঁচা পথ, ভাঙাচোরা ছাদ আর মানুষের চোখে দারিদ্র্য যেন চিরকালের অভ্যাস হয়ে গিয়েছে। এই গ্রামের একদম শেষ প্রান্তে একটা পিপুল গাছের নিচে ছিল একটি ছোট্ট মুচির দোকান। কোনো সাইনবোর্ড নেই, কোনো নাম নেই, শুধু মাটিতে রাখা একটা কাঠের তক্তা, কয়েকটা পুরনো যন্ত্রপাতি, আর বসে থাকত রাকেশ কুমার। তখন রাকেশের বয়স ছিল মাত্র 25, মুখে পরিশ্রমের গভীর ক্লান্তি, কিন্তু চোখে ছিল অন্য কিছু, এমন কিছু যা সেই গ্রামে খুব কম মানুষের চোখেই দেখা যেত, বিশাল স্বপ্ন। সে সারাদিন মানুষের ছেঁড়া চপ্পল সেলাই করত, আর সন্ধ্যায় সেই হাত ধুয়ে একটা পুরনো বই খুলে বসত। গ্রামের লোকেরা হাসাহাসি করত, মুচির ছেলে বই পড়বে। কিন্তু রাকেশ কিছুই বলত না, শুধু হাসত। তার মা কমলা দেবী প্রায়ই তাকে দেখতেন আর চুপচাপ চোখের জল মুছতেন। তিনি জানতেন তার ছেলে শুধু চপ্পল সেলাই করছে না, নিজের ভাগ্যও গড়ার চেষ্টা করছে। এই গ্রামেই থাকত মিনা, সুন্দরী, পড়াশোনা জানা, স্বপ্নে ভরপুর। তার শহরের জীবন ভালো লাগত, পরিষ্কার পোশাক, সম্মান, এমন জীবন যেখানে মানুষ তাকে দেখে মাথা নোয়ায়। যখন রাকেশ আর মিনার বিয়ে ঠিক হলো, গ্রামে গুঞ্জন শুরু হলো, মেয়ে ভালো কিন্তু ছিলে তো মুচি। মিনার বাবা গোপাল অনেক ভেবেছিলেন, পরিস্থিতি ভালো ছিল না, রিশতা কম ছিল, বয়স বাড়ছিল। অবশেষে তিনি বিয়েতে সম্মতি দিলেন। বিয়ে কোনো ধুমধামে হলো না, না ঢোল না বাজনা, শুধু গ্রামের কয়েকজন, একটু মিষ্টি আর প্রচুর আশা। মিনা ভেবেছিল বিয়ের পর সব বদলে যাবে, কিন্তু পরিবর্তনটা শুধু আশায় ছিল, বাস্তবে নয়। বিয়ের কয়েকদিনের মধ্যেই মিনা বুঝতে পারল রাকেশ এখনও সেই মুচি। সকালে দোকান, দুপুরে দোকান, সন্ধ্যায় দোকান, ঘরে সেই দারিদ্র্য, সেই অভাব। মিনার কাছে এই জীবন ভারী হয়ে উঠল। গ্রামের মহিলারা বলাবলি করত, দেখো, অমুকের বউ শহর থেকে শাড়ি এনেছে, তার স্বামীর সরকারি চাকরি। আর মিনা চুপচাপ নিজের ভাঙা স্বপ্ন গুটিয়ে নিত। রাকেশ চেষ্টা করত, আরেকটু সময় দাও, আমি কিছু হয়ে যাব। কিন্তু মিনার ধৈর্য প্রতিদিন কমে যাচ্ছিল। একদিন গ্রামে পঞ্চায়েত বসল। কোনো একটা বিষয়ে সবাই জড়ো হয়েছিল। তার মধ্যে কেউ মজা করে বলে উঠল, অরে রাকেশ, তোর দোকান ভালো চলছে কি? হাসির শব্দ ছড়িয়ে পড়ল। মিনার মুখ লাল হয়ে গেল। বছরের পর বছর জমে থাকা রাগ, লজ্জা আর তুলনা একসঙ্গে বেরিয়ে এলো। সে সবার সামনে রাকেশের দিকে তাকিয়ে বলে উঠল, আমি ভেবেছিলাম স্বামী পাব, এখানে তো শুধু একটা মুচি পেয়েছি। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। রাকেশ কিছু বলল না, শুধু মিনার দিকে তাকালো, তারপর মাটির দিকে। সেই মুহূর্তে তার চোখে জল ছিল না, শুধু কিছু ভাঙার শব্দ ছিল। সেই রাতেই মিনা বাড়ি ছেড়ে মায়ের বাড়ি চলে গেল, পিছনে তাকালো না। রাকেশ অনেকক্ষণ খালি ঘরে বসে রইল। মা এক কোণে নিঃশব্দে বসেছিলেন। তিনি ছেলের কাঁধে হাত রাখলেন, কিন্তু কিছু বললেন না। শব্দগুলো যেন গরিব হয়ে গিয়েছিল। পরের সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মুচির বউ ছেড়ে চলে গেছে। কেউ হাসল, কেউ মায়া করল, কেউ বলল হক ছিল। সেদিন রাকেশ দোকানে বসল না। সে পিপাল গাছের নিচে বসে রইল, সেই ছেঁড়া চপ্পলগুলোর মাঝে, যেখান থেকে সব শুরু হয়েছিল। সূর্য ডুবছিল, আর রাকেশের চোখ থেকে প্রথমবার জল পড়ল। সেই রাতে ছেঁড়া চপ্পলগুলোর মাঝে বসে রাকেশ প্রথমবার কাঁদল, আর সেখান থেকেই তার জীবন নতুন মোড় নিল। পরদিন সকালে গ্রাম জেগে উঠল। রাকেশের বাড়ি নিস্তব্ধ, চুলা ঠান্ডা। মা কমলা দেবী উঠে দেখলেন রাকেশ কোথাও নেই, না দোকানে না বাড়ির আশেপাশে, শুধু টেবিলে একটা ছোট্ট কাগজ। মা, মাফ করো, যতক্ষণ না কিছু হয়ে ফিরব ততক্ষণ ফিরব না। কমলাদেবী কাগজটা বুকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝেছিলেন আজ তার ছেলে মুচি নয়, যোদ্ধা হয়ে বেরিয়েছে। ইতিমধ্যে মায়ের বাড়িতে মিনা শান্তিতে ছিল না। সে ভেবেছিল রাকেশ কাঁদবে, গিরগিরাবে, মানাবে, কিন্তু না ফোন না খবর। কিছুদিন পর পঞ্চায়েতে তালাকের কথা উঠল। মিনা বিনা দ্বিধায় রাজি হল। তার বাবা গোপাল শেষবার বললেন, ভেবে দেখ বেটি, গরিব ঠিকই, কিন্তু খারাপ নয়। মিনা ঠান্ডা গলায় বলল, আমার গরিবীর ভয় লাগে। কাগজে সম্পর্ক শেষ হয়ে গেল, আর রাকেশের জীবনে একটা শূন্যতা চিরকালের জন্য লেখা হয়ে গেল।
রাকেশ ততদিনে বারাণসী পৌঁছে গিয়েছিল। বড় শহর, বড় ভিড়, কোনো পরিচয় নেই। প্রথম দিনই বুঝল এখানে পরিশ্রমও টাকা চায়। দিনে নির্মাণস্থলে ইঁট বয়, হাত ছিলে যায়, কাঁধ ফুলে যায়। রাতে একটা ধর্মশালার কোণে বসে সেই পুরনো বই পড়ে। লোকে জিজ্ঞাসা করত, এত পরিশ্রম কেন? রাকেশ বলত, কারণ এখন হারার জায়গা নেই। অনেকবার ভুকা শুতে হয়েছে, অনেকবার মজুরি মেলেনি। এক রাত জ্বরে কাঁপতে কাঁপতে থেকেছে। ওষুধ কেনার পয়সা ছিল না। তখন তার মনে পড়ল মিনার সেই কথা, এখানে তো শুধু একটা মোচি পেয়েছি। সেই কথাই তাকে আবার দাঁড় করিয়ে দিল। একদিন কাজ করতে করতে দেখল একজন অফিসার গরিবদের ডাঁটছে। কাগজপত্র সব ঠিক, তবু গলা উঁচু। রাকেশের রক্ত টকবক করে উঠল। সেই দিনই সে ঠিক করল, যদি সিস্টেমই গরিবকে চাপায়, তবে আমি সিস্টেমের অংশ হব। প্রথমবার সে সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কে ভালো করে জানল। লোকে হাসল, মোচির ছেলে অফিসার হবে। রাকেশ উত্তর দিল না, শুধু পড়াশোনা বাড়িয়ে দিল। প্রথম চেষ্টা ব্যর্থ, দ্বিতীয়টা আরও খারাপ, তৃতীয়বার টাকা শেষ, বই পর্যন্ত বন্ধক রাখতে হল। কিন্তু রাকেশ থামল না। এর মধ্যে গ্রাম থেকে খবর এলো, মা কমলা দেবী আর নেই। রাকেশ স্টেশনের প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা বসে রইল। চোখে জল এলো না, শুধু চোখ শুকিয়ে গেল। মায়ের শেষকৃত্যেও দেখতে পারল না। সেই দিন সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল, এখন পিছনে ফিরে তাকানোর অধিকার নেই। বছরের পর বছর পার হল। রাকেশ বদলে গেল। শরীর দুর্বল, কিন্তু ইচ্ছা আরও মজবুত। অবশেষে 10ম বছরে ফল বেরোল। লিস্টে একটা নাম জলজল করছে, রাকেশ কুমার। সেই মোচি, সেই অপমান, সেই ছেঁড়া চপ্পল। নিয়োগপত্র পেয়ে সে প্রথমে মায়ের ছবির সামনে রাখল। আস্তে বলল, হয়ে গেছি মা। অন্যদিকে রামপুর গ্রামে কেউ জানতও না, যাকে হাসি ঠাট্টায় উড়িয়ে দেওয়া হয়েছিল, সে এখন অফিসার। আর সময় চুপচাপ পরবর্তী মোড় নিল। কারণ যেদিন রাকেশের প্রথম পোস্টিং হল, সেই জায়গা ছিল তার অতীতের জায়গা, গোন্ডা জেলা। সেই মাটি, সেই রোদ, সেই মুখ। শুধু ফরক এটুকুই, এখন রাকেশ কুমারের নামের আগে কালেক্টর লেখা হয়ে গিয়েছে। যে হাত কখনো ছেঁড়া চপ্পল সেলাই করত, সেই হাতে এখন ফাইল। যার পঞ্চায়েতে কথা বলারও অধিকার ছিল না, তার একটা আওয়াজে এখন পুরো সিস্টেম নড়ে ওঠে। প্রথম দিন কালেক্টরেটে পৌঁছে রাকেশ সাইরেন বাজালেন না। কোনো আড়ম্বর, কোনো অহংকার নেই। চুপচাপ গাড়ি থেকে নেমে চারদিক দেখলেন আর নিজের ঘরে চলে গেলেন। বাইরে অফিসাররা দাঁড়িয়ে, কর্মচারীরা দাঁড়িয়ে। কিন্তু রাকেশের মুখে না হাসি, না গর্ব, শুধু একটা গম্ভীর শান্তি, যেন ভিতরে একটা পুরনো ফিল্ম চলছে। সেই দিন সন্ধ্যায় তিনি প্রথম জেলার রিপোর্ট তলব করলেন। অবৈধ দখল, নদীর ধারে বস্তি। ফাইল উল্টোতে উল্টোতে তার চোখ একটা নামে আটকে গেল, রামপুর। সেই গ্রাম, সেই মাটি, সেই পিপুল গাছ। রাকেশের আঙুল এক মুহূর্ত থেমে গেল। সময় যেন পিছনে ফিরে গেল। রিপোর্টে লেখা, নদীর ধারে অবৈধ ঝুপড়িগুলোতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া দরকার। ফাইল বন্ধ করে দিলেন, জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তারপর আস্তে বললেন, কাল রামপুর যাব। অন্যদিকে রামপুরে জীবন একদম আলাদা মোড়ে চলে গিয়েছিল। যে মিনা একদিন নিজের সিদ্ধান্তে গর্ব করত, আজ সে নিজেকেই চিনতে পারছে না। যে বড় স্বপ্ন নিয়ে সে রাকেশকে ছেড়েছিল, সেই স্বপ্নই ধীরে ধীরে তার জীবনকে ভিতর থেকে খোকলা করে দিয়েছে। সে ভেবেছিল টাকা আর মান সম্মান তাকে সুখ দেবে, কিন্তু সময় প্রমাণ করেছে শুধু বাহ্যিক জিনিসে জীবন চলে না। রাকেশকে ছেড়ে দেওয়ার কিছুদিন পর মিনা দ্বিতীয় বিয়ে করেছিল। ছেলের নাম বিপিন যাদব। বাইরে থেকে সবকিছু খুব ভালো লাগত। শহরে বাড়ি, টাকার অভাব নেই, লোকের সামনে সম্মান। মিনা ভেবেছিল এবার তার জীবন পথে এসেছে, কিন্তু সত্যি বেশি দিন লুকিয়ে থাকতে পারেনি। বিয়ের প্রথম বছরেই বিপিনের আসল রূপ বেরিয়ে পড়ল। মদ্যপান শুরু হল, ছোট ছোট কথায় রাগ, হাত তোলা, প্রতারণা অভ্যাস হয়ে গেল। ধীরে ধীরে বাড়ির সব জিনিস বিক্রি হতে লাগল। প্রথমে গয়না, তারপর জমি, শেষে বাড়িও। মিনা প্রতিদিন ভেঙে পড়ছিল, কিন্তু এখন ফেরার পথ ছিল না। এক রাতে
বিপিন কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল আর কখনো ফিরল না। মিনার কাছে না স্বামী রইল, না সম্মান, না আশ্রয়। মায়ের বাড়ির দরজা ঠকঠকালে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হলো। আর শেষমেশ যে মিনা একদিন সম্মান আর উঁচু জীবনের স্বপ্ন দেখত, সে নদীর ধারে একটা ছোট্ট ঝুপড়িতে থাকতে বাধ্য হল। সেই রামপুর, সেই গরিবী, শুধু ফরক এখন চোখ নিচু, মাথা লজ্জায় ভরা। দিন কোনো মতে কাটত, দুবেলা রুটি জোগানোই সবচেয়ে বড় চিন্তা। তারপর একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, কালেক্টর সাহেব আসছেন। খবর শুনেই গ্রামে হৈ হৈ চই পড়ে গেল। লোকে ভয় পেল, বিশেষ করে নদীর ধারের ঝুপড়ির বাসিন্দারা। সবাই ভাবল এবার বুলডোজার চলবে, সব উজাড় হয়ে যাবে। মিনাও খবর শুনল, তার হৃদয় ধক করে উঠল। সে নিজেকে বলল, কালেক্টর এলে ঝুপড়ি ভেঙে যাবে, তখন কোথায় যাব? সেই রাতে তার ঘুম হল না, করবট বদলাতে লাগল। বারবার রাকেশের মুখ চোখের সামনে ভেসে উঠল, সেই সরল মুখ, সেই নীরবতা। সে নিজেকে ধমকাল, এখন সে কি করবে? সে তো মুচি ছিল। পরের সকালে সরকারি গাড়িগুলো গ্রামের দিকে এগোল, ধুলো উড়তে লাগল। লোকেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ল, সবার চোখ সামনের গাড়িতে। যেই সামনের গাড়ি থামল, ড্রাইভার দরজা খুললেন, আর যিনি বেরোলেন তাকে দেখে পুরো গ্রাম স্তব্ধ। মিনার হাত থেকে জলের লোটা পড়ে গেল। তার হৃদয় জোরে ধকধক করতে লাগল। চোখ খোলা রইল, সাদা শার্ট, সাধারণ প্যান্ট, মুখে সেই পুরনো গাম্ভীর্য, সেই মুখ যাকে সে একদিন অপমানের চোখে দেখেছিল। শুধু ফরক, এখন তার সঙ্গে একটা পরিচয় জুড়ে গিয়েছে, কালেক্টর রাকেশ কুমার। ভিড়ের মধ্যে কেউ আসতে বলল, অরে, এ তো সেই মুচি রাকেশ। মিনার কানে যেন ঝড় বয়ে গেল, তার পা কাঁপছিল। সে ঝুপড়ির বাইরে দাঁড়িয়েছিল, লুকোতেও পারছিল না। তার চোখ নিচে নেমে গেল। রাকেশের চোখও তার ওপর পড়ল, শুধু এক মুহূর্তের জন্য। চোখে কোনো বিস্ময় নেই, মুখে কোনো ভাব নেই। তিনি বিনা থামায় এগিয়ে গেলেন। সরকারি অফিসাররা ফাইল খুললেন, বুলডোজার দাঁড়িয়ে, পুরো গ্রামের শ্বাস আটকে। রাকেশ প্রথমে পুরো গ্রাম দেখলেন, তারপর নদীর দিকে, তারপর ঝুপড়িগুলোর দিকে, অতঃপর সেই ঝুপড়ির দিকে যেখানে মিনা দাঁড়িয়ে। তিনি অফিসারের কাছ থেকে ফাইল নিলেন, মন দিয়ে পড়লেন, তারপর কলম তুললেন। সেই মুহূর্তে মিনার মনে হল এটা শুধু আইনের ফয়সালা নয়, তার অতীতের পুরো হিসেব। কারণ এখন সামনে কোনো মুচি নেই, জেলা কালেক্টর দাঁড়িয়ে। পুরো রামপুর যেন শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। নদীর ধারের ঝুপড়িগুলোর সামনে অফিসার, ফাইল, পুলিশ আর দূরে বুলডোজার, সব একটা ফয়সালার অপেক্ষায়। রোদ তীব্র ছিল, কিন্তু তার চেয়ে তীব্র ছিল লোকের হৃদয়ের ধুকপুকি। রাকেশ আবার পুরো গ্রাম দেখলেন, সেই রাস্তা, সেই মাটি, সেই মুখ, কিন্তু তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু একটা স্থিরতা। তিনি শান্ত গলায় অফিসারকে জিজ্ঞাসা করলেন, এই ব্যবস্থা কোন কোন নিয়মে হবে? অফিসার আইনের ধারা বললেন, ফাইলে আঙুল বোলালেন, ঝুপড়িগুলোকে অবৈধ ঘোষণা করলেন। কাগজে সব ঠিক ছিল। মিনা দূরে দাঁড়িয়ে সব দেখছিল, তার গলা শুকিয়ে গিয়েছিল। সে জানত এই ঝুপড়ি ভেঙে গেলে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। মায়ের বাড়ি আগেই তাকে ফিরিয়ে দিয়েছে, দ্বিতীয় স্বামী জীবন থেকে পালিয়েছে, আর সামনে দাঁড়িয়ে সেই মানুষ যাকে সে একদিন সবার সামনে মুচি বলে ছেড়ে দিয়েছিল। তার মনে শুধু একটা কথা ঘুরছিল, আজ প্রতিশোধ পূর্ণ হবে। রাকেশ একটা ঝুপড়ির কাছে গিয়ে বুড়োর খবর নিলেন, একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন, একজন মহিলার কথা মন দিয়ে শুনলেন। তিনি অফিসারের চেয়ে মানুষ বেশি লাগছিলেন। গ্রামের লোক অবাক, এমন অফিসার তারা দেখেনি। তারপর রাকেশের চোখ সোজা মিনার ওপর গেল। এবার আর এক মুহূর্তের জন্য নয়, এবার তিনি থামলেন। মিনার চোখ নিচে নেমে গেল, পা নিজে থেকে এগিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে রাকেশের সামনে এসে দাঁড়াল। চারদিকে নিস্তব্ধতা, কেউ কথা বলছে না, এমনকি হাওয়াও যেন থেমে গিয়েছে। মিনার গলা খুব আস্তে, রাকেশ। 10 বছর পর প্রথম তাকে নাম ধরে ডাকল, সেই নাম যা সে ভিতরে চেপে রেখেছিল। রাকেশ কোনো উত্তর দিলেন না, না রাগ, না তাচ্ছিল্য, না হাসি। মিনার চোখে জল পড়তে লাগল। আমার ভুল হয়ে গিয়েছিল, খুব বড় ভুল, মাফ করে দাও। পুরো গ্রাম শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। সবাই ভাবল এবার রাকেশ কিছু বলবেন, হয়তো সেই পুরনো কথাগুলো ফিরে আসবে। কিন্তু রাকেশ চুপ করে রইলেন। তার নীরবতা যে কোনো শাস্তির চেয়ে ভারী ছিল।
তিনি ফাইল তলব করলেন, মন দিয়ে পড়লেন, আরেকটা ফাইল আনালেন। আইনের ভাষায় কিছু প্রশ্ন করলেন। অফিসাররা অবাক, এত তাড়াতাড়ি ব্যবস্থা পিছিয়ে যাচ্ছে কি করে? রাকেশ নির্দেশ দিলেন, নদীর সীমানা আবার মাপা হোক। পুরনো রিপোর্টে ভুল ধরা পড়ল। ঝুপড়িগুলো সরকারি জমি থেকে একটু সরে আইনের আওতায়। বুলডোজার বন্ধ হয়ে গেল। গ্রামে হালকা স্বস্তির শব্দ উঠল। মিনা তখনও দাঁড়িয়ে, যেন বিশ্বাসই করতে পারছে না তার ঝুপড়ি বেঁচে গেল। রাকেশ আবার তার দিকে তাকালেন, আর প্রথমবার বললেন, গলা জোরে নয়, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট, যদি আমি আজও মুচি থাকতাম, তবে কি তুমি আমাকে মানুষ বলে মানতে? মিনার পায়ের নিচে মাটি সরে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না। সত্যের কোনো উত্তর থাকে না। রাকেশ আর কথা বাড়ালেন না। ফাইল বন্ধ করলেন, গাড়ির দিকে এগোলেন। পিছনে তাকালেন না। সরকারি কাফেলা ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে গেল। ধুলো বসতে লাগল। রামপুর আবার শান্ত হয়ে গেল। কিন্তু মিনা সেখানেই দাঁড়িয়ে রইল। ভাঙা নয়, খালি। কারণ আজ সে বুঝেছে, যাকে সে গরিবই ভেবেছিল সেটা ছিল পরিস্থিতি, আর যাকে সে ছেড়েছিল সে ছিল মানুষ। আর এখন সবচেয়ে বড় শাস্তি বাকি ছিল। কালেক্টরের গাড়ি রামপুর ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু গ্রামের ওপর যে ভারী নীরবতা নেমেছিল তা সহজে ভাঙার নয়। মনে হচ্ছিল হাওয়াও কিছুক্ষণের জন্য থেমে গিয়েছে। লোকেরা ধীরে ধীরে নিজেদের বাড়ির দিকে ফিরল, কিন্তু তাদের পায়ে সেই পুরনো চালাকি ছিল না। প্রতিটি চায়ের দোকানে, গলিতে, দরজার পিছনে শুধু একটাই আলোচনা, যে রাকেশকে একদিন মুচি বলে হাসাহাসি করা হতো, যার পঞ্চায়েতে দাঁড়ানোরও যোগ্যতা মনে করা হতো না, সেই আজ পুরো জেলার কালেক্টর হয়ে সেই গ্রামেই এসেছিল। কারো চোখে বিস্ময়, কারো চোখে লজ্জা, কারো চোখে অনুতাপ। কেউ কেউ চুপ ছিল, কারণ তাদের বলার আর কিছু বাকি ছিল না। কিন্তু এর মাঝে মিনা সেখানেই দাঁড়িয়ে রইল, নদীর ধারে, ঝুপড়ির সামনে। তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছে। সে চাইলেও নড়তে পারছিল না। সামনে সেই ঝুপড়ি, যেটা আজ বেঁচে গিয়েছিল, কিন্তু যে মহিলা তার ভিতরে থাকত সে পুরোপুরি ভেঙে গিয়েছিল। ঝুপড়ি বেঁচে গিয়েছিল, কিন্তু মিনার হৃদয় উজাড় হয়ে গিয়েছিল। তার মন বারবার অতীতে ফিরে যাচ্ছিল। সেই দিনটা তার স্পষ্ট মনে পড়ছিল, যেদিন পঞ্চায়েতের সামনে সে রাকেশকে সবার মাঝে অপমান করেছিল। তখন সে ভেবেছিল সে ঠিক করছে, গরিবী আর অভাব থেকে বেরিয়ে আসার পথ বেছে নিচ্ছে। সে ভেবেছিল নিজের জীবনকে আরও ভালো করছে। কিন্তু আজ সেই জায়গায় দাঁড়িয়ে সে বুঝতে পারছিল, সে জীবন বদলায়নি, নিজের হাতেই নিজের ভবিষ্যৎ ভেঙে ফেলেছিল। রাকেশের সেই একটা কথা তার কানে বারবার গুঞ্জন করছিল, যদি আমি আজও মুচি থাকতাম, তবে কি তুমি আমাকে মানুষ বলে মানতে? সেই প্রশ্ন কোনো প্রতিশোধ ছিল না, কোনো তাচ্ছিল্য ছিল না। সেটা ছিল আয়না, যেখানে মিনা নিজের আসল মুখ দেখতে পেল। কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। হয়তো সেজন্যই যে সত্য প্রায়ই উত্তর চায় না, শুধু গ্রহণ করতে চায়। ধীরে ধীরে দিন ঢলে পড়ল। আকাশের রং বদলাতে লাগল। সন্ধ্যা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, কিন্তু মিনার ভিতরে সব শূন্য। সে ঝুপড়ির ভিতরে গিয়ে মাটিতে বসে পড়ল। না কাদার শক্তি ছিল, না নিজেকে বোঝানোর শব্দ। প্রথমবার সে নিজেকে সৎভাবে প্রশ্ন করল, সে কি রাকেশকে ভালোবাসত, নাকি শুধু সেই সম্মান আর মর্যাদাকে যার জন্য তার লোভ ছিল? উত্তর একদম স্পষ্ট ছিল, আর হয়তো সেজন্যই সবচেয়ে বেশি বেদনাদায়কও। পরের কয়েকদিনে রামপুরে আরেকটা খবর ছড়িয়ে পড়ল। লোকে বলাবলি করতে লাগল, কালেক্টর রাকেশ কুমার গ্রামের কাছে একটা সরকারি স্কুল খোলার নির্দেশ দিয়েছেন। স্কুলটা তার মা কমলা দেবীর নামে হচ্ছে, যে মা গরিবীতেও ছেলেকে স্বপ্ন দেখতে বাধা দেননি। যে জায়গায় একদিন পিপুল গাছের নিচে একজন মোচি চপ্পল সেলাই করত, এখন সেখানে বাচ্চাদের হাসি গুঞ্জরিত হতে লাগল। বই খুলল, স্লেটে অক্ষর গড়াল। গ্রাম প্রথমবার অনুভব করল পরিস্থিতি সত্যিই বদলানো যায়। রাকেশ আর গ্রামে ফিরলেন না, না হিসেব বোঝাতে, না নিজের গল্প শোনাতে, না দেখাতে যে এখন তিনি কি হয়েছেন। তিনি এগিয়ে গিয়েছিলেন, শান্তভাবে, শোরগোল ছাড়া। মিনা প্রায় দূর থেকে সেই স্কুল দেখত, বাচ্চাদের হাসি শুনত, আর তার চোখ ভিজে উঠত। সে ভাবত, যদি সেদিন সে রাকেশের সঙ্গ ছাড়ত না, যদি পরিস্থিতিকে মানুষের চেয়ে বড় না মনে করত, তবে হয়তো আজ তার জীবন অন্যরকম হতো। হয়তো সেও সেই পরিবর্তনের অংশ হতো। কিন্তু জীবনে কিছু দরজা আছে, একবার বন্ধ হলে আর খোলে না, যত আলোই সামনে থাকুক। সময় কেটে গেল, ঋতু বদলালো, বছর পার হলো। মিনা সেই ঝুপড়িতেই রইল। এখন তার মধ্যে না অভিযোগ ছিল, না আশা,
সে কারো কাছে কিছু চায়নি, কারো কাছে কোনো প্রশ্ন করেনি। সে জেনে গিয়েছিল তার শাস্তি কী। রাকেশের সাফল্য দূর থেকে দেখা, তার তৈরি আলোয় নিজেকে দাঁড়াতে না পারা, আর প্রতিদিন নিজের সিদ্ধান্ত থেকে চোখ ফিরিয়ে নেওয়া। আর রাকেশ তার কাজে লেগে রইলেন, পুরো সততা নিয়ে, কোনো আড়ম্বর ছাড়া, কাউকে ছোট না করে। যে সিস্টেম একদিন তাকে তার অবস্থান মনে করিয়ে দিয়েছিল, সেই সিস্টেমের মধ্যে থেকে তিনি এখন অন্যদের পথ সহজ করে দিচ্ছিলেন। রানপুরের লোকেরা আজও এই গল্প বলে, এক মুচির গল্প, একটা ভাঙা সম্পর্কের গল্প, আর একটা এমন সাফল্যের গল্প যে একটি প্রতিশোধের শব্দ না বলেও সব বলে দিয়েছে। কারণ কখনো কখনো মানুষকে শাস্তি দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়া জরুরি হয় না, তার নিঃশব্দ সাফল্যই সবচেয়ে বড় শাস্তি হয়ে ওঠে। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মানুষের মূল্য তার বর্তমান পরিস্থিতি দিয়ে নয়, তার ইচ্ছা শক্তি দিয়ে নির্ধারিত হয়। যে আজ নিচে দেখায় সে কাল উঁচুতে থাকতে পারে। কাউকে তার পেশা, টাকা বা বাধ্যবাধকতা দিয়ে বিচার করা সবচেয়ে বড় ভুল, কারণ পরিস্থিতি বদলাতে দেরি লাগে না, কিন্তু ছেড়ে যাওয়ার বেদনা আর অপমানের আঘাত সারা জীবন তাড়া করে। সত্যিকারের মানুষ সেই যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মানবতা বেছে নেয়। কিন্তু যদি কোনো স্ত্রী গরিবিতে স্বামীকে ছেড়ে চলে যায়, তবে তার সাফল্যের পর শুধু ক্ষমা করে দেওয়াই কি যথেষ্ট, নাকি তাকে আবার গ্রহণ করাও জরুরি? আর মিনার মতো স্ত্রীর সঙ্গে যা হয়েছে তা আপনার মতে ঠিক ছিল না ভুল? কমেন্টে আপনার সত্যি মতামত অবশ্যই লিখুন। আর যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে, হৃদয় ছুঁয়ে যায়, বা কোথাও আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তবে লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর এমন সত্যিই আবেগপূর্ণ ও জীবন বদলে দেওয়ার মতো গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।